আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। একদিকে ভারতের ভেতরে যে উত্তেজনা, সেই উত্তেজনার পরপর আরেকটি উত্তেজনার খবর চলে এসছে। সেটি হলো ভারতের দিকে তাক করে আছে ইরান, ইউক্রেন এবং ইসরায়েলকে। ৩ নাম্বার গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রাচ্যে ওমান দর্শক, আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিন বারবার অফ হয়ে যাচ্ছে আর অন হচ্ছে। I don't know, আমি জানি হয়তোবা ইন্টারনেটের কারণে হতে পারে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো একটা করে দেবার চেষ্টা করছি। সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের খবরগুলো দেব। ১ম যে খবরটি দিতে চাই ভারতের প্রসঙ্গে। নরেন্দ্র মোদীর ককরোচ আন্দোলনের পর সবচেয়ে বড় যে খবরটি আসছে সেটি হলো ভারতের দিকে তার চিরশত্রু চীন তাক করে রেখেছে ১১টি ভয়ংকর স্টিলথ প্রযুক্তির মাল্টি ড্রাগন যুদ্ধ বিমান। বলা হচ্ছে J-20 মাল্টি ড্রাগন এই যুদ্ধ বিমানগুলো খুবই ভয়ংকর এবং শত্রুকে আঘাত করে দলে মুচড়ে দেওয়ার সক্ষমতা রাখে। প্রশ্ন উঠল, হঠাৎ করে চীন কেন ইরানের দিকে এই যুদ্ধ বিমানগুলো তাক করেছে? ভারতের গণমাধ্যমগুলো বলছে ৯ জুলাই স্যাটেলাইট তথ্য বা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ভারতের খুব কাছে ১০০, ১৫০, ২০০, ২৫০ কিলোমিটার ঠিক এরকম রেঞ্জের মধ্যে ১১টি স্টিলথ প্রযুক্তির এই মাল্টি ড্রাগন যুদ্ধ বিমান সেট করা হয়েছে। এর মধ্যে ৭টি রাখা হয়েছে জিনজিয়াং হোটান বিমান ঘাঁটিতে। জিনজিয়াং যে প্রদেশটি আছে চীনে, সেই হোটান বিমান ঘাঁটি, সেখানে রাখা হয়েছে মোট ৭টি J-20 যুদ্ধ বিমান। বলা হচ্ছে যে আরো ৪টি তিব্বতের নাসা ডামনুস, সব জায়গাটার নাম হলো ডামনুস। তো নাসা ডামনুস ঘাঁটি যেটি আছে তিব্বতের কাছে, সেখানে আরো ৪টি যুদ্ধ বিমান বসিয়ে রেখেছে বা অবস্থান করে রেখেছে সেখানে চীন। বলা হচ্ছে চীন লাদাখ থেকে শুরু করে অরুণাচল আরো কয়েকটি অঞ্চলে ভারতীয়দের সাথে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে তার পরিস্থিতির আলোকে এই যুদ্ধ বিমানগুলো সেট করেছে। এবং সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে আমরা দেখেছিলাম যে চীন ভারতের বিশাল অঞ্চল দখল করে ফেলেছে এবং সেই দখল প্রক্রিয়ার অংশ এই যুদ্ধ বিমান পরিকল্পিত সেখানে সেট করার অংশ হতে পারে। আবার ভারত বলছে বা যারা সামরিক বিশ্লেষক, কূটনীতিবিদ, তারা বলছেন চীন কৌশলগত কারণে যুদ্ধ বিমানগুলো এখানে রেখে ভারতকে ভিন্ন মেসেজ দিচ্ছে, প্রয়োজনে যে কোনো সময় বড় কোনো অপারেশনে চীন যেন এগিয়ে থাকে সেজন্য এই যুদ্ধ বিমানগুলো ভারতের একদম নাকের ডগায় সেট করে রেখেছে। এখন নরেন্দ্র মোদী একদিকে দেশের ভেতরে ককরোচের আন্দোলনে দলে মুচড়ে গেছেন, তার পরাজয় হয়ে গেছে ইতিমধ্যে, কারণ এই আন্দোলনের ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী ছাত্র আন্দোলনের ফলে তার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, আরো যে শর্তগুলো দিয়েছে নরেন্দ্র মোদীকে আন্দোলনকারীরা, সেই শর্তগুলো নরেন্দ্র মোদীর রাজনীতিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো সৌদি এবং ইয়েমেনের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে এবং একে অপরে আরো বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। একদিকে হুতিরা বলছে সৌদি আরব যদি আবারও তাদের উপর কোনো অ্যাটাক করে তাহলে পুরো সৌদির জ্বালানি তেল কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেবে। আবার সৌদি আরবের ভেতর থেকে বলা হচ্ছে
বিদ্রোহীদের উপর, অর্থাৎ ইয়েমেনের এই হুতি বিদ্রোহীদের উপর তারা শক্ত প্রতিঘাত করবে, কারণ তাদের আরামকো, জিজান সহ কয়েকটি অঞ্চলের যে সবচেয়ে বড় তেলকূপ, সেখানে হামলা তাদের কি বলবো বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করেছে এরা। তাই এদের উপর প্রতিশোধ তারা খুব শীঘ্রই নিবে। এখন এই প্রতিশোধটা এই অঞ্চলের যুদ্ধ আরো বাড়িয়ে দেবে না শেষ পর্যন্ত কোনো সমাধান খুঁজবে, এটা এই দুই রাষ্ট্রের কেউ বলতে পারছে না। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে আমরা আসতে চাই, সেটা হলো তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনীতিতে ফেরার আশা করা হচ্ছে। এখন পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি আছে, অর্থাৎ আমেরিকা কোনো অ্যাটাক করেনি, তাই ইরানও কোনো অ্যাটাক করেনি ওই অঞ্চলে। আপনারা তো একদম সাউন্ড সব ঠিক মতো পাচ্ছেন না, আপনাদের কোনো কমেন্ট, ভালো কমেন্ট পাচ্ছি না। ওকে, যে গুরুত্বপূর্ণ কথাটি মানে খবরটি দিচ্ছিলাম, তৃতীয় দিনের মতো উভয় পক্ষ সংঘাত স্থগিত রাখায় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতির আশা প্রকাশ করেছেন। রুদ্ধতার আলোচনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা অ্যাসোসিয়েট প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব ঘোচাতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা অব্যাহত রেখেছে। ওয়াশিংটনের মন্তব্য এবং প্রায় 2 সপ্তাহ আগে আকস্মিকভাবে সংঘাত বৃদ্ধির পর মার্কিন হামলায় অব্যাহত বিরতি এই দাবিগুলোকে সমর্থন করছে বলে মনে করা হচ্ছে। তবে ইরান আলোচনার বিষয়টিকে গুরুত্বহীন করে দিয়েছে এবং সৌদি আরব, জর্দান ও ইরাকের ওপর তাদের ড্রোন হামলা পরিস্থিতির নাজুকতাকেই তুলে ধরেছে। এতে বোঝা যায় যে তেহরান অথবা অন্ততপক্ষে এই অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নতুন নীতি পরীক্ষা করে দেখতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের প্রতিনিধিদের মাধ্যমে এবং সরাসরি বৈঠকের অনুরোধ করেছে এবং আমরা সেই বৈঠকটি করছি। এবং ট্রাম্প বলছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কথা বলছি। তিনি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে, মানে ইরানের সাথে আলোচনা ট্রাম্পের ফলপ্রসূ হয়েছে। তবে তিনি যেমনটা প্রায়শই করে থাকেন, ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন নেতা হুমকিও দিয়েছেন ইরানকে। এটি তিনি প্রায়ই করেন, কিন্তু শেষ পর্যন্ত তার হুমকিতে কোনো কিছু কাজ হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে তেহরান শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেনি। অর্থাৎ ট্রাম্প যে দাবিটি করেছিল যে ইরান আমাদের কাছে অনুরোধ করে, এটা মিথ্যা বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তিনি বলছেন, মধ্যস্থতাকারীরা আমেরিকান পক্ষের কাছ থেকে আমাদের কাছে বার্তা পৌঁছে দিতে পারে, কিন্তু কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এবং বাবুল মান্দাব এই মুহূর্তে এখনো বলা যাচ্ছে যে ইরানের দখলে আছে। একটি ইরানের দখলে, অন্যটি রয়েছে তার অন্যতম মিত্র আনসারুল্লাহ হুতিদের দখলে। পাশাপাশি ওমান হরমুজ প্রণালীর যৌথ ব্যবস্থাপনার জন্য ইরানের কাছে একটি প্রস্তাব পেশ করেছে। এটা হলো একটা কি বলবো ওমানের বিশ্বাসঘাতকতার পর্যায়ে পড়তে পারে। ওমান হরমুজ প্রণালীর যৌথ ব্যবস্থাপনার জন্য ইরানের কাছে একটি প্রস্তাব পেশ করেছে, যেখানে স্বেচ্ছামূলক ফি প্রদানের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে যে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথটির একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে অন্ততপক্ষে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে চায় বা করবে, তবে তিনি দীর্ঘস্থায়ী আলোচনার জন্য প্রস্তুত নন বলেও ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবারের পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ হবে আলোচনার প্রধান বিষয়, এটিও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। ইরাকের রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর চালানো ড্রোন হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। এটি হলো আল জাজিরার আজকের লেটেস্ট ব্রেকিং খবর। দর্শক, এখন যে বিষয়টি আমি একটু গুরুত্বের সাথে আপনাদের কাছে আলোচনা করতে চাই, সেটা হলো আপনারা যেই সংবাদটা শিরোনামে দেখি হয়তো বসে আছেন, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তার আগে আরেকটি ইরানের খবর দিই। খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে চলমান অশুভ শক্তি ও
নিরাপত্তাহীনতার ধারাবাহিকতা এবং ইরানের উপর অবৈধ নৌ অবরোধ বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত 3 দিন ধরে আমাদের দেশের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় ইরানি জাহাজ, বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারগুলোতে অ্যাটাকের চেষ্টা করেছে এবং হুমকি দিয়েছে। সেই বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা সতর্ক করছি যে আমেরিকার এই পদক্ষেপকে এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হবে এবং ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী অর্থাৎ আইআরজিসি তারা এই প্রতিঘাতের পাল্টা জবাব দিতে সদা প্রস্তুত আছে। আমেরিকাতে আসতে যাচ্ছে মানে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছেন খুব ইম্পর্টেন্ট দুজন ব্যক্তিকে, একজন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, অন্য হলেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি। তাদের দুজনকে ডাকা হয়েছে। কেন ডাকলেন মিস্টার ট্রাম্প, এটা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। অর্থাৎ সাম্প্রতিক সময় ইরানের একটি জাহাজে অ্যাটাক করেছে ইউক্রেন এবং ইরান ইউক্রেনকে ডেকে বলেছে তারা এটার পাল্টা জবাব দেবে। অর্থাৎ ইউক্রেন যে তাদের একটি অস্ত্র বোঝাই জাহাজকে টার্গেট করেছে এবং ইরানের একজন মারা গেছে, এটার প্রতিশোধ ইরান নেবে এবং এই ব্যাপারে ইউক্রেনকে সতর্ক করা হয়। এখন এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল এবং আমেরিকা। একদিকে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে আছে এবং রাশিয়ার হাতে ধোলাই খেয়ে যাচ্ছে। সেই ইউক্রেন এখন নতুন ফ্রন্টে ইরানের সাথে যদি যুদ্ধে জড়ায়, এতে ইউক্রেনের কতটুকু লাভ জানি না, তবে সবচেয়ে বেশি লাভ হবে ইসরায়েলের। কারণ এই মুহূর্তে ইসরায়েল চায় ইরানকে ধ্বংস করতে এবং আমেরিকার সঙ্গে আরো কয়েকটি মিত্র দেশ যেন এই যুদ্ধে জড়ায়। তো সেই হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহু এবং জেলেনস্কির এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে যে ইরান যদি ইউক্রেনে অ্যাটাক করে, সেক্ষেত্রে ইউরোপ তারা বসে থাকবে নাকি তারা চুপ করে থাকবে? কারণ ইরান যুদ্ধে জড়াক ইউক্রেনের বিরুদ্ধে, এটা কিন্তু রাশিয়াও চায়, তাতে রাশিয়া একটু হাত ছেড়ে বাজবে। তো এখন হিসেব মানে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইরান ইউক্রেনের যুদ্ধে ছড়ানোর আগে তারা আরো দুটো ফ্রন্টকে ক্লোজ করার চেষ্টা করবে। এক, যদি আমেরিকার সাথে ইরানের যুদ্ধটা বন্ধ হয়ে যায় তাহলে ইরান একটা বড় জায়গা থেকে রেহাই পাবে, তখন তারা পূর্ণ নজর রাখতে পারবে ইউক্রেনে এই উছিলায়। আর যদি ইউক্রেন ভেতরে ইরানের সাথে কোনো সমঝোতা করে থাকে যে আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষতিপূরণ দেবো, ব্লাব ব্লাব ব্লাব, তুমি আর এটা করো না, সেই ক্ষেত্রে ইরান হয়তো সরে আসতে পারে, কারণ দীর্ঘদিন ইরান যুদ্ধ করছে, ইরানের একটা ক্লান্তি আছে। কিন্তু ট্রাম্প এই দুজন ব্যক্তিকে একসাথে ডেকে আনার কারণ কি? তারা দুজনই ইহুদি এবং তারা দুজনই ইরান কট্টর বিরোধী। তার মানে ট্রাম্প কি আগামী দিনে ইসরায়েল এবং ইউক্রেনকে নিয়ে একটা বড় যুদ্ধ করতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে? যেহেতু ন্যাটো আমেরিকার ডাকে আসেনি, ইউরোপ আমেরিকার ডাকে আসেনি, এখন ইরান যদি ইউক্রেনে হামলা করে সেই ক্ষেত্রে ন্যাটো বা ইউরোপ কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসবে? একটা পক্ষ বলছে যে ইউরোপ এই যুদ্ধে আসতে পারে, যদিও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে আসেনি ইউক্রেনের আর রাশিয়ার যুদ্ধের কারণে, কিন্তু ইরানের বিরুদ্ধে ইউরোপের দেশগুলো বা ন্যাটো চলে আসতে পারে। এখন এই হিসেব নিকেশগুলো করেই ইরান এই যুদ্ধে জড়াতে চায়, কারণ এই মুহূর্তে ইরান ন্যাটোর সাথে বা ইউরোপের সাথে যুদ্ধ করতে চায় না, কারণ ইরান যথেষ্ট পরিমাণ আক্রান্ত হয়েছে আমেরিকা দ্বারা, পাশাপাশি তার আগে আমেরিকা এবং ইসরায়েল দ্বারা। সেই হিসেবে ইরান তার জাতিকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনতে চায়, কিন্তু তার আগে ইরান বাণিজ্যিকভাবে কিছু হিসেব নিকেশ মেলাতেও চায়। কারণ ইরান মনে করছে যুদ্ধটা যদি 10 বছর হয় করবে, কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু থেমে থেমে শত্রুরা অ্যাটাক করবে এখান দিয়ে ওখান দিয়ে, আর শত্রুদের জবাব না দিয়ে ইরান বসে থাকবে, ইরান এটা কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দুজনকে নিয়ে কি বলবো আমেরিকাতে বসে যে মিটিংটি করবে, হোয়াইট হাউসে করুক আর যেখানে করুক, এই মিটিংটির পর আমরা বুঝতে পারছি যে ইরানকে নিয়ে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছে আমেরিকা। কি হতে পারে সেই অ্যাডভেঞ্চার? এক, ইরানের উপর অনেক বড় নিষেধাজ্ঞা আসতে পারে, অথবা কয়েকটি মিত্রকে নিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে ঝাঁপিয়ে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্প। আপাতত এই দুটোকে সাসপেক্ট করছে রাজনৈতিক যারা বিশ্লেষক, কারণ কোনোভাবেই ইরান যুদ্ধ থেকে আমেরিকা কিছু পায়নি, পাশাপাশি ইরানের হাতে ধোলাই খেয়ে আমেরিকা যা হারিয়েছে সে ইজ্জত ফিরিয়ে আনতে চায় আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে।
মিস্টার ট্রাম্প, নতুবা এই নির্বাচনে তার পরাজয় নিশ্চিত হয়ে যায়। এখন ট্রাম্প কোন পথটি বেছে নেবেন, এইটা হয়তো সময় বলে দেবে। আল্লাহ হাফেজ।